নমস্কার। আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনের জন্য আমরা আমাদের কলেজের প্রাক্তন বরিষ্ঠ অধ্যাপক অধ্যাপিকাদের সাক্ষাৎকার গ্রহণ করছি। আমি ডক্টর অর্ণব চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন। এই কথোপকথনের আমি সূত্রধর এবং যিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনি একাধারে অধ্যাপিকা, অসাধারণ এক সংস্কৃতি মনস্ক মানুষ। তার সংস্কৃতি, তার রুচির পরিচয় আসানসোল গার্লস কলেজ দীর্ঘ ১৯ বছর পেয়েছে। ১৯৬৯ থেকে ১৯৮৮, এই যে দীর্ঘ ১৯ বছর তার যে কর্মজীবন আসানসোল গার্লস কলেজে, অঞ্জলি রায়ের মানে একজন খুব কাছের এবং সুদক্ষ এবং সুযোগ্য সহকর্মী হিসেবে তিনি নিজেকে কলেজে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ছাত্রীদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল তুমুল। অধ্যাপিকা রীতা রয়কে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি। তার কাছ থেকে আমরা শুনে নেব সেই সময়ের আসানসোল গার্লস কলেজ এবং ইতিহাস বিভাগ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রশাসনিক কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে ১৯টা বছর আসানসোল গার্লস কলেজ কীভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল অধ্যাপিকা রীতা রয়কে। নমস্কার ম্যাম, আপনাকে স্বাগত। আপনার স্মৃতিচারণায় আসানসোল গার্লস কলেজ। আমি পাশ করার সঙ্গে সঙ্গেই প্রায় ওখানে চাকরিতে যাই। তখন ওটা ছিল গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ এবং এসডিও ইন্টারভিউ নিয়েছিলেন। যদিও আমি বাড়ি থেকে প্রথম বাইরে গেলাম, আমার একটুও খারাপ লাগে, কারণ আমাদের হস্টেল ছিল, স্টাফ হস্টেল আলাদা, মেয়েদের হস্টেল আলাদা, এবং অনেক বাগান, ফুল, মানে নেচারটা এত ভালো পেয়েছি। যখন শিমুল ফুল হতো লাল হয়ে যেত, যখন মানে ওই তুলোগুলো বেরিয়ে বেরিয়ে ছড়িয়ে পড়তো চারদিকে, একটা অন্য পরিবেশ ছিল। আর এখনকার অনেক ঘরোয়া ছিলাম আমরা, হস্টেলেও এবং কলেজেও। মেয়েরাও আমাদের অনেক ক্লোজ ছিল। আর ওখানে তখন ফাংশান সোশ্যাল তো হতোই, এছাড়া নবীনবরণ হলো, রবীন্দ্র জয়ন্তী হলো, এবং সেগুলোতে যেহেতু আমি নাচের মধ্যে থেকে গেছিলাম, আমি ওখানে যাওয়ার পরেই মোটামুটি আমার নাচের পারফরমেন্সটা বন্ধ হয়েছে, কারণ আমি এখানে অনেক অনেক প্রোগ্রাম করেছি আর কি, একাডেমি, রবীন্দ্র সদন, এসব জায়গায় প্রোগ্রাম করতাম। সেই জন্যে ওখানে স্বাভাবিকভাবেই ওইখানে খুব আনন্দের সঙ্গে আমি ওদের ফাংশন করাতাম। আর মেয়েরাও খুব ক্লোজ ছিল, এত ওরা আমাদের মানে কাছাকাছি এসেছিল যেটা এখন পাওয়া যায় না। তবে আমি যতদিন আসানসোল কলেজে ছিলাম ততদিন কিন্তু আসানসোল কলেজে আমরা খুব ভালো পরিবেশই পেয়েছি। অঞ্জলি দিদির কথা তো বলারই না, উনি যেভাবে একটা ছোট একটা মানে কলেজকে কতটা বড় করে তুলেছিলেন, ওটা তো একটা সময় আমি শুনেছি যে ওই মণিমালা স্কুলেরই একটা অংশ ছিল। পরবর্তীকালে আবার বিল্ডিং হয়েছে, স্পন্সর্ড হওয়ার পর তারপর ওখানে শিফট হয়েছে। কিন্তু উনিও মানে কি বলবো, নিজের তো আলাদা, উনি বিয়ে থাও করেননি, মানে যেন কলেজটা নিয়েই উনি থাকতেন, কলেজের ভালো মন্দটাই যেন ওনার ছিল, এবং মানে সারাদিন কলেজটা নিয়েই কাজ করতেন। আর সবাই বলবো, টিচারদের মধ্যেও একটা আমাদের আন্তরিকতা ছিল, একটা আমাদের মানে ঐক্যবদ্ধতা ছিল, সবাই মিলে একসাথে আনন্দ করে আমরা কাজ করতাম। আর তখন কিন্তু ফাংশনগুলো আমরাই করাতাম, অনেক ড্যান্স ড্রামা করিয়েছি আমি। অসীমাদি মেনলি গানের দিকটা দেখতেন, সুরিত বসু মল্লিকও ছিলেন, উনিও মাঝে মাঝে দেখতেন, নাটকেও উনিও মানে আমাদের সাহায্য করতেন। আর এই মানে এত সুন্দর করে আমরা খুব মন দিয়ে ভালোবেসে, মন দিয়ে বলবো কেন, ভালোবেসে আমরা এই কাজটা করতাম আর কি। খুব আনন্দ পেতাম, যতদিন রিহার্সাল চলতো ততদিন আমার আনন্দ হতো। কিন্তু এখন ওই কলেজেও আমার মনে হয় ওই অবস্থাই হয়েছে, এই কলেজেও তাই, নিজেরাই তারা প্রোগ্রাম করে। ওই যে আগের যে বন্ধনটা একটা ফাংশন করানোর সময় যে আমরা মানে ছাত্রী আর এরা মিলেমিশে আমরা করছি, সেটা এখন যেন ছাত্রীদের প্রোগ্রামই হয়ে গেছে। ওরাই বেশিরভাগ ক্ষেত্রে ওরাই আর কি ইনিশিয়েটিভ নেয় আর কি। সেই জন্য আগের মতো মানে আন্তরিকতা আমি আন্দাজ করতে পারি যে ওখানেও
একই হয়েছে আর কি, যেটা সাউথ ক্যালকাটা গার্লস কলেজেও আমরা দেখেছি। কারণ ওইখানেও যখন প্রথম যাই তখন যেরকম পরিবেশটা পেয়েছিলাম, পরবর্তীকালে সেই জিনিসটা আর নেই। আর পড়াশুনোর দিক থেকে আসানসোল কলেজ খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। সবাই বলতো যে এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ব্রেবোন। হ্যাঁ, খুবই মানে ওটার সুনামও ছিল। সেদিক থেকেও আমরা মানে ভাগ্যবান বলবো যে আমরা একটা ভালো কলেজে পেয়েছিলাম আর কি, কাজ করতে পেরেছিলাম। এবং ভালো স্টুডেন্টও পেতাম আমরা, কারণ ওখানে ভালো স্কুল তো আছে। স্কুলগুলো ভালো থাকার জন্য আমরা ভালো স্টুডেন্টও অনেক পেতাম। আর পরবর্তীকালে এখানে এসে অনেক সাদামাটা মনে হতো আমার, কারণ কলকাতায় ভালো কলেজগুলো যেরকম বাবরেবন বা প্রেসিডেন্সি, আমি যেটা বলছি সেইভাবে তো আর সাউথ ক্যালকাটা গার্লস কলেজ নয়। তবে হ্যাঁ, সাউথ ক্যালকাটা গার্লস কলেজেও যথেষ্ট শৃঙ্খলা ছিল, পড়াশুনো হয়, মেয়েদের কলেজ, সেটা ঠিকই আছে। কিন্তু আসানসোল কলেজটায় হয়তো আমার জীবনের প্রথম দিকে কম বয়স বলেও হতে পারে যে ওটা একটা আলাদা চার্ম ছিল। ওটা ছেড়ে আসারও যে ইচ্ছে আমার ছিল তা নয়। আমি যেহেতু আমার মেয়েকে এখানে ভর্তি করে পড়াশুনো করানোর জন্যেই আমি এসেছি, নাহলে আমি আসানসোল কলেজে ছাড়তাম না। এবং এখনও অবধি আমার কিন্তু আসানসোল কলেজের স্টাফদের সঙ্গে ভালো রিলেশন আছে, যেমন সুজিত, তরিক, সন্দীপ, হ্যাঁ, ওদের সাথে এখনও আমার ভালো রিলেশন আছে। অপর্ণা, সুদামাবাবু তো আছেই, এতদিন উনি রিটায়ার করেছেন, কিন্তু এখনও, আগে উনি আমার বাড়িতে এসেই উঠতেন, এখন ওনার নিজের বাড়ি হয়েছে, ঠিক আছে, যাতায়াত আছে। এই পরিবেশটা মানে এখনও অবধি ওটা ফিল করি। আর আমার মা একবার গিয়েছিলেন, আমি তো হস্টেলে থাকতাম, আর ওই হস্টেল থেকে কলেজে যাওয়ার রাস্তাটা ছিল মোড়েম বেছানো, আর সেখানে ফুল ঝরে পড়ে থাকতো। আমার মা বলে, তোরা কি ভালো জায়গায় থাকিস রে, ফুল ঝরে পড়ে আছে রাস্তার ওপর দিয়ে তোরা যাচ্ছিস। এই পরিবেশটা কিন্তু এখন মানে কলকাতার কোনো এতে পাওয়া যায় না। তবে আসানসোল কলেজেও আরও অনেক বিল্ডিং উঠেছে, হয়েছে, হ্যাঁ, সেই এটা কমে গেছে অনেক, আর ঠিকই সেটা অনেকটাই কমে গেছে। সেটা ব্রেবনেও যেমন, আমরা যখন পড়েছি তখন কত গাছপালা, কি সুন্দর বাগান টাগান ছিল, কিন্তু এখন ব্রেবনেও অনেক বিল্ডিং উঠে একটু অন্যরকম হয়ে গেছে আর কি। আর কি জানতে চাও বলো? আর যেটা জানতে চাইবো, মানে সেই সময় ধরুন 70-এর দশক, আপনি জানেন যে রাজনৈতিকভাবে একটা উত্তাল সময়, সেই রাজনৈতিক উত্তাল পরিবেশ কি কলেজকে কখনো? না, একটুও না। ওই পরিবেশে আসানসোল গার্লস কলেজে কোনো রকম ছাপ পড়েনি, কোনো ছাপ পড়েনি। ওখানে খুব, আমি যখন গেছি 69-এ, তখন তো মানে উত্তাল সময়ই গেছি, কিন্তু আমি ওখানে গিয়ে কিছুই বুঝিনি যে এত যে মানে তোলপাড় হচ্ছে। এবং সব নামি কলেজগুলোতেও তো অনেক অসুবিধা হয়েছে, ঘটনা ঘটেছে, কিন্তু আসানসোল গার্লস কলেজে আমরা কোনো দিন কিছু দেখিনি, একটা পোস্টার পড়তেও দেখিনি। আর এই যে ধরুন, আপনি তো বললেন যে 2014 পর্যন্ত আপনি শিক্ষকতা করেছেন। হ্যাঁ, সাউথ ক্যালকাটা গার্লস কলেজে আপনি রিটায়ারমেন্টের পরেও তাদের সাথে, বিভাগের সাথে যুক্ত ছিলেন। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা ঘটছে, ধরুন আপনি 69 থেকে দেখছেন কোঠারি কমিশন, শিক্ষা পরিবর্তন একটা এসেছে, তারপরে আবার জাতীয় শিক্ষানীতি ঘোষণা হয়েছে রাজীব গান্ধীর সময়ে, পরবর্তীতে আপনি 2020 সালেও আবার নতুন নিউ এডুকেশন পলিসি আসছে। এই যে শিক্ষার যে পরিবর্তনগুলো, শিক্ষানীতি, আপনার কি মনে হয় সেই নীতি অনুযায়ী আসানসোল গার্লস কলেজ কিভাবে এগোতে পারে? মানুষ তো, আমার তো মনে হবে আগেরটাই ভালো ছিল। আমরা কি করতে পারি আগামী দিনে, যে যারা শিক্ষকতায় আসছেন তারা কি করতে পারে? এখন দেখো নম্বর অনেক উঠছে, কারণ এখন বেশিরভাগ টিক মারা এই ধরনের প্রশ্ন হচ্ছে। আমাদের সময় বা আমাদের চাকরি করার প্রথম যখন আসানসোল কলেজে গেছি তখনও তো এসে টাইপের কোশ্চেনই হতো। হিস্ট্রি বিভাগে তো হয়তো 5টা কোশ্চেন লিখতে হবে, হ্যাঁ, সেই 5টা কোশ্চেনের মধ্যে হয়তো বা 4টে কোশ্চেন লিখতে হবে, 16 নম্বর কি 20 নম্বর করে। আর শেষের দিকে হ্যাঁ ছিল 10 নম্বর অবজেক্টিভ এসে গেল। কিন্তু এখন তো আরও অনেক ভাগ হয়েছে প্রশ্ন, নম্বর ওঠানোর সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু খানিকটা আবার লাখের ওপরও চলছে টিক দেওয়ার ব্যাপারে। দেখতে যেতে হচ্ছে, গভীরতার একটা অভাব অনুভব করছেন।
আপনি আগামীর যারা প্রজন্ম শিক্ষকতায় আসবে বা আপনার ছাত্রীদের, কারণ যেহেতু এটা আমাদের রেকর্ড হচ্ছে, এটা তো ধরুন আপনার ছাত্রীরা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন। হ্যাঁ, আমার ছাত্রীদের সঙ্গে দেখাও হয়। এই রানীগঞ্জ কলেজে পড়ায় লতিকা, সে আমার ছাত্রী ছিল। তারপরে শিখা সরকার, ও আর একটা কলেজে পড়ায়। মানে আমার ছাত্রীরাও এখন কলেজে ঢুকেছে, সে তাদের সঙ্গে আমার অনেক হয়তো হিস্ট্রি কনফারেন্সে গিয়ে দেখা হয়েছে। তাদেরকে আপনি কি বলবেন, মানে শিক্ষকতায় যারা একেবারে নবীন বা ছাত্রীরা যারা লেখাপড়া ইতিহাসে বা যে কোনো চর্চার সাথে যুক্ত হচ্ছে, আপনি এই শেষ প্রান্তে এসে পৌঁছে শিক্ষকতার জীবনে তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে বা আপনি কি চান তাদের কাছে? আমি তাদের কাছে চাই যে সাবজেক্টটাই পড়ুক সেইটা যেন ভালোভাবে সেইটাকে উপলব্ধি করতে পারে, সেটা যেন সেই মানে ভালো রকম গভীরতার মধ্যে যায়। মানে ভাষা জেনে কোনোটাতেই তো লাভ হয় না। আর আসানসোল গার্লস কলেজের কাছে আপনার কি চাওয়া থাকবে যে আগামী দিনে আসানসোল গার্লস কলেজ এই কাজটা করুক, এমন কিছু একটা কাজ যেটা আপনার মনে হয়েছে যে অসম্পূর্ণ থেকে গেছে, হয়তো আগামী দিনে করে উঠতে পারি আমরা, এরকম কিছু মনে হয় আসানসোল গার্লস কলেজ? ক্রমশ ওরা তো সব কিছুই করছে, যেটুকু খবর পাই আর কি, বেশিরভাগ সুজিতের মাধ্যমেই খবরটা পাই আর কি। কোথায় কি হচ্ছে সেগুলো ফেসবুকেও দেয়, আমাকে জানায়, অনেক সময় হোয়াটসঅ্যাপেও জানায়। অঞ্জলি রায়ের একটা আবক্ষ মূর্তি আমরা আচ্ছা উন্মোচন হবে এই 75 অঞ্জলি রায় বছর সম্বন্ধে উপলক্ষে। আমার কিছু মানে প্রচন্ড শ্রদ্ধা ওই মানুষটার প্রতি আমার। মানে উনি না থাকলে কিন্তু এই কলেজটা এত ভালো হয়ে গড়ে উঠতে পারতো না। উনি যখন মানে কলকাতা চলে এলেন আসানসোল থেকে, তার পরবর্তীতে আপনার সাথে কি যোগাযোগ ছিল? না, আর উনি তো বেশি দিন বাঁচেন উনি, মারাও গেছে অল্প সময়। অসংখ্য ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কলেজের কথা বলে। আর্কাইভে কলেজের 75তম বর্ষ উদযাপনে আমরা এরকম জ্ঞানী গুণী মানুষেরা যারা আমাদের কলেজকে সমৃদ্ধ করেছেন, বরিষ্ঠ অধ্যাপক অধ্যাপিকাদেরকে আমরা আমাদের এই আর্কাইভে আমরা আনতে চাইছি। আমাদের ছাত্রীরা এবং আগামী প্রজন্মের যারা শিক্ষকতায় আসবে, আসানসোল গার্লস কলেজ পথ চলা যখন শুরু করেছিল, পথ মসৃণ তো ছিল না অবশ্যই, কিন্তু যাদের হাড় ভাঙা পরিশ্রমে, যাদের মেধার প্রতিদিনের চর্চার মাধ্যমে যারা আসানসোল গার্লস কলেজকে একটা সুদৃঢ় ভিত্তিতে দাঁড় করিয়েছেন, তাদের মধ্যে অধ্যাপিকা রীতা রায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাকে আজকে আমরা আমাদের এই আর্ট ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে চাইবো আগামী প্রজন্মের কাছে তাকে তুলে ধরতে। থ্যাংক ইউ, তোমরা যে আমাকে এতটা সম্মান দিয়েছো যে আমি এত করেছি, তাতেই আমি অভিভূত। অসংখ্য ধন্যবাদ।